দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজন ভিন্ন মাত্রায় জনজীবন ও রাজনীতির পরিস্থিতি মোকাবেলা কোন পথে এই শিরোনামে আজ আমরা কথা বলবো। স্বাভাবিকভাবে রাজনীতির নানা প্রসঙ্গগুলো আলোচনা হবে, বর্তমান সময়ের নানা সংকট সমস্যা এবং আন্দোলনের পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো। দর্শক আজকে এই বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট রফিক শিকদার, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, এবং আরও রয়েছেন ডক্টর মঞ্জুর চৌধুরী, রাজনীতি বিশ্লেষক। দর্শক আলোচনার শেষ পর্যন্ত আমাদের সাথে আপনারা থাকবেন সে প্রত্যাশা করছি। আপনাদের দুজনকে স্বাগত আজকের আয়োজনে। আলোচনা শুরু করতে চাই রফিক শিকদার আপনাকে দিয়ে, যে আমরা যদি একেবারে এই সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহের দিকে দৃষ্টি দিই, তার মধ্যে আজকে যদি উল্লেখ করি যে আজকে আমরা দেখেছি যে ঢাকায় একটি সমাবেশ হয়েছে, যে যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল সেই জুলাই যোদ্ধাদের সমাবেশ হয়েছে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামাত ইসলামের ব্যানারে সে সমাবেশ হয়েছে এবং সেখানে জামাতের সকল নেতৃবৃন্দ, শীর্ষ নেতৃবৃন্দ কথা বলেছেন, জুলাই যোদ্ধাদের অনেকেই কথা বলেছেন। তাদের মূল কথা হচ্ছে যে বিএনপি জুলাই সনদের সাথে এবং গণভোটের সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা করছে। তারা আবারও এই দেশকে ফ্যাসিবাদী কায়দায় নিয়ে যেতে চায় এবং তার পরিণতি ভালো হবে না। সেটির ফয়সালা সংসদে না হলে সেটি হবে রাজপথে তার ফয়সালা, এবং আন্দোলনের হুমকির কথাও তারা বলেছে, আগেও বলে এসছে। আমরা দেখেছি যে আরেকটি সংগঠন শাহবাগে একটি সমাবেশ করেছে, যে ইসলামী সমাজ নামে। তারাও সেখানে বর্তমান সময়ের যে সংবিধান সরকার ব্যবস্থার তারা সমালোচনা করেছে, ইসলামী সমাজ বা শাসনতন্ত্র আন্দোলনের শাসনতন্ত্র বাস্তবায়ন করতেছে। গতকাল আরেকটি সমাবেশ ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে, তারাও কিন্তু জুলাই সনদের পক্ষে এক ধরনের ডেমনস্ট্রেশন দিয়েছে সরওয়ার্দী উদ্যানে। এবং আমরা দেখছি এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম সিটি কলেজ, বিভিন্ন জায়গায় ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে রাজনৈতিক সংঘর্ষের একটা পরিস্থিতি আমরা দেখছি। আশঙ্কা করা হচ্ছে এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে কিনা। এই পরিস্থিতি নিয়েই প্রশ্ন করতে চাই যে রাজনীতি আসলে ঠিক পথে আছে কিনা, নাকি রাজনীতি এক ধরনের সংকটের মধ্যে বা এক ধরনের উত্তেজনা বা সমস্যার মধ্যে সামনে প্রবেশ করছে, কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ-আলোচককে এবং মোহনা টেলিভিশন যারা দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, একটি স্থিতিশীল, সহনশীল ও সংবেদনশীল একটি রাষ্ট্র গড়ার প্রত্যয় নিয়ে একটি নির্বাচন হয়েছে। সেই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়েছে এবং সাবেক প্রধান উপদেষ্টা বলেছিলেন দেশ জাতির উদ্দেশ্যে যে সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, সেটি হয়েছে। সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে। একটা বিরোধী দল পার্লামেন্টে আছে। গণতন্ত্রের রাজনীতিতে পার্লামেন্টে ডিবেট হবে, কথা বলবে, কথা হবে, সেটি সত্য। রাজপথেও গণতান্ত্রিক দলগুলো তাদের কর্মসূচি পালন করবে, দাবি আদায়ে, অধিকার প্রতিষ্ঠায়, সেটিও সত্য। সংবিধান আর্টিকেলে 36, 37, 38, 39 বলাও আছে মিছিল সভা সমাবেশ করার অধিকার আছে। কিন্তু আপনাকে বুঝতে হবে, একটা ফ্যাসিবাদের পতনের পর দীর্ঘ 17 বছর পরে একটি গণতান্ত্রিক সরকারের যখন যাত্রা, যখন সমগ্র বিশ্বে জুড়ে একটি অস্বস্তি অবস্থা, বিশেষ করে ইরান, আমেরিকা এবং ইসরায়েল এই যুদ্ধের প্রভাব বাংলাদেশেও পড়ল, ঠিক এই মুহূর্তে যারা বিরোধিতার কারণে বিরোধী দল হিসেবে রাজপথ উত্তপ্ত করতে চায়, তাদের বুঝতে হবে যে রাজপথে সংগ্রাম করার মধ্য দিয়ে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে এবং গণতন্ত্রের অতন্ত্রপ্রহরী বেগম খালেদা জিয়া, প্রত্যয়শীল নেত্রী, যিনি আজ আমাদের মাঝে নেই, যার আদর্শ লেগে আছে আমাদের প্রতিটি স্তরে স্তরে এবং খোপে খোপে। তিনি 9 বছর হুসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট অ্যান্ড স্ট্রাগল ফর দ্য এক্সিস্টেন্স সেটি প্রমাণ করেছেন এবং 91 নির্বাচনে বাংলাদেশে তিনি প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন, শেখ হাসিনারও আগে। সুতরাং আমাদেরকে আন্দোলনের কথা বলে আর রাজপথের কথা বলে লাভ নেই। হ্যাঁ, বিএনপি কি তাদের এই আন্দোলনের যে হুমকি বা হুঙ্কারে বা কর্মসূচিতে কি ভয় পাচ্ছে না বলে আপনি মনে করেন? না, এখানে আমরা বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে না? না, এখানে আমরা বুঝি যে সংগঠনগুলো আস্ফালন করে তাদের কতখানি অবস্থান আছে রাজনৈতিক অঙ্গনে, রাজপথে, এবং সে আমরা জানি, তাদেরকে চিনি, এদেশের মানুষও চিনে। তাদের আন্দোলন করবার ইতিহাস কী কী আছে সেটাও আমরা জানি। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা দেখেছি যে যখন আমাদের বুকে গুলি চালায়, ট্রিগার চাপে, সাউন্ড গ্রেনেড মারে আমাদের 28 অক্টোবরে, তখন আমরা দেখেছি তারা নটরডেম কলেজ থেকে রজনীগন্ধা দিয়ে পুলিশদেরকে, সেই সকল পুলিশদেরকে সুভাষিত করে তার বাড়িতে ফিরে গেছে। এদের আন্দোলন ছিল সেরকমের একটা আন্দোলন হয়েছে। 24
আমাদের 5ই আগস্টের আগে 4ই আগস্ট 5ই আগস্ট 24 সালে, সেটি সত্য, সেটি কিন্তু দীর্ঘ সংগ্রামের ফসল, আপসহীন সংগ্রাম বিএনপির। সেটা নেতৃত্বে বিএনপি ছিল না, কিন্তু বিএনপি তো শুরুতেই নেতৃত্ব দিতে পারেনি, সফল না, নেতৃত্ব। বিএনপি তো টোটাল নেতৃত্বে শুরুতেই ছিল, এবং সেই নেতৃত্ব দিতে গিয়ে আপনি দেখেছেন যে হাজারো নেতাকর্মীকে নিহত হতে হয়েছে, গুম খুন হতে হয়েছে, কারাবন্দী হতে হয়েছে, হাজার হাজার নেতাকর্মী। কারাগারে গেলে দেখবেন যে বিএনপির তখন ভরা ছিল বিএনপি নেতাকর্মীদের। কাজে এখানে টোটাল আন্দোলনটা বিএনপি কিন্তু লড়াই করেছে একচ্ছত্রভাবে। পরবর্তীতে শেষ দিকে সে তরুণ ছাত্ররা, তাদের তো আজকে একটা সংগঠন করেছে, তো সেই সংগঠন যারা তরুণ ছাত্র যারা মিশেছে, সেখানে আমার ছেলেমেয়েরা ছিল, আপনার ছেলেমেয়েরা ছিল, যারা প্রগতিশীল চিন্তাভাবনা ধারণ করে তারাও ছিল, সকলেই মিলে, এবং দেশের সাধারণ মানুষও ছিল। এবং আপনি একটা জিনিস মনে রাখবেন যে মুক্তিযুদ্ধের সময়ও সাধারণ মানুষ যখন নাকি এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে, তখন কিন্তু মুক্তিযুদ্ধ প্রতিষ্ঠিত হয়েছে, স্বাধীনতা অর্জন করেছে। সে কারণে বলবো যে এই দেশের মানুষ যখন তখন রাস্তায় নামে না, সেটি যেমন সত্য, যখন নামে তারা বিজয় অর্জন না করে ঘরে ফেরে না। সেই 24 সালের 5ই আগস্ট সেটাই ছিল। কাজে এখানে আমরা আন্দোলন করে, আপনি বলছেন যে এটি আস্ফালন, কিন্তু আমরা দেখছি যে বলা হয়েছে যে শেখ হাসিনাকে উৎখাত করতে 16 বছর লেগেছে, কিন্তু বিএনপিকে উৎখাত করতে 16 দিন প্রয়োজন। এটা অযৌক্তিক তাদের কথা, এটা কোনো যৌক্তিক না। কারণ আমরা নির্বাচন করে, জনগণের ভোটে নির্বাচন করে আমরা ক্ষমতায় আসছি। অযৌক্তিক কথা বলে মানুষ হাসবে, তার আস্তে আস্তে আর বিরক্ত হয়ে যাবে। তাদের সংগঠন তো এমনিই তো দুর্বল, সেখানে একটি সংগঠন নির্বাচন না করার কারণে কিছু সিট পেয়েছে। এবার যদি ভবিষ্যতে যদি আবার আরও অন্যান্য সংগঠন যদি তাদের ক্ষমা টমা চেয়ে, মাপটাপ চেয়ে, যেমন আজকে জামাত ক্ষমা টমা চেয়ে এটি করে অনেক বছর পরে আসছে না বিরোধী দলে, এরকম যদি আসে তখন বোঝা যাবে তাদের ভোট কোথায়। নিজের ওজন যদি নিজে না বুঝে, নিজের পরিস্থিতি নিজে না বুঝে, তাহলে ক্ষতিগ্রস্ত। জামাত ক্ষমা চাইছে আসলে কোথায়, কিভাবে ক্ষমা চাইছে? না, আনুষ্ঠানিকভাবে চায় নাই। আপনি যেটা বলেছেন সেটাও সত্য, আনুষ্ঠানিকভাবে আজ পর্যন্ত জামাত ক্ষমা চায় নাই। আসবো, একটু আসতে চাই। ডক্টর মঞ্জুর চৌধুরী, প্রশ্ন আপনার কাছে এটি যে আমরা দেখলাম যে এইরকম একটা নির্বাচন হলো, খুবই প্রত্যাশিত একটা নির্বাচন ছিল, এবং নির্বাচনে 2/3 ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি সরকার গঠন করলো। তারা নানা কর্মসূচি পালন করছে, কিন্তু এই 2 মাসের মাথায় এসে বিএনপিকে এই ধরনের আন্দোলনের কর্মসূচি হুমকি মানে মোকাবেলা করতে হচ্ছে। এটিকে আপনি কীভাবে দেখছেন? এটিকে আসলে আস্ফালন, নাকি এটা তাদের রাজনৈতিক কর্মসূচি, এবং বিএনপি এক্ষেত্রে কতটা মানে এটিকে গুরুত্বের সাথে নেওয়া দরকার, অথবা বিএনপির কী ধরনের পরিস্থিতি মানে এখানে মূল্যায়ন করা দরকার বলে আপনি মনে করেন? এটা তো একটা ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ। এটাকে কোনোভাবেই, কোনটার কথা বলছেন? মানে আন্দোলন, যে আন্দোলন করে সরকার ফেলে দিবে। আচ্ছা, আন্দোলন তো এটা একটা ধরনের রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, রাজনৈতিক অধিকার তো আছেই, এ বিষয়ে তো কোনো সন্দেহ নাই, আমাদের কনস্টিটিউশন সেটা অ্যালাউ করে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটা সেন্সিবল, একটা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি তার কি মানে সরকার পতনের আন্দোলন করার এইটা কি সময়? এই সরকার তো 100 দিনও পার হয় নাই। একটা নির্বাচনের মাধ্যমে, একটা গ্রহণযোগ্য নির্বাচন, মোটামুটি সবাই এটাকে মেনে নিচ্ছে, একটা নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠিত হয়েছে। সেই সরকার 100 দিন পার হয় নাই। সেইখানে যদি বলা হয় যে আমরা রাস্তায় নেমে সরকারের পতন ঘটিয়ে দেব, আর একজন সেই বিলাতি ব্যারিস্টার শাহরিয়ার সাহেব বললেন, হ্যাঁ, বলে কি 50 লক্ষ লোক আনলে তাদের পুলিশ নেয়, এটা নেই সেটা নেই। এগুলি তো ফ্যাসিস্ট মনোভাবের প্রকাশ, এটা গণতান্ত্রিক মনোভাবের প্রকাশ না। তবে এদেরকে গুরুত্ব দেওয়া উচিত, কারণ এরা বেসিক্যালি যে আন্দোলনটা করে, সেই আন্দোলনটা গণতান্ত্রিক আন্দোলন করে না, এরা গুপ্ত থাকে। এরা মনে করে যে কোনো প্রকারেই হোক ক্ষমতায় যেতে পারলেই হয়তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। এবং তারা যে প্রোগ্রামটা নিয়ে নামছে, সে প্রোগ্রামটা হচ্ছে যে এই যে জুলাই সনদের কথা আপনি ভূমিকাতেই যে বললেন, জুলাই সনদ, গণভোটের বাস্তবায়ন। আচ্ছা, গণভোটের রায়টাকে যে তার বাস্তবায়নের কথা বলে, প্রথমত যে গণভোটটা ছিল খুবই ত্রুটিপূর্ণ। সেখানে 84টা প্রশ্ন ছিল, 4টা ব্যালটেই ছিল 4টে প্রশ্ন। সবাই যদি সবগুলিতে একমত না হলে সে কী ভোট দেবে? এবং সরকার যে এটা ডক্টর ইউনূসের যে গভর্নমেন্ট ছিল, তারা এই গণভোটটাকে পাশ করানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। এটা একটা গণভোট না, এটা একটা ভালো কোনো মানে রায়, মানে এটা একটা সুষ্ঠু গণভোট হয় নাই। আর যে গণভোট হইলেই যে সেটাকে তারা বলবে যে সংবিধানের ঊর্ধ্বে, আপনার যে 1985-এর 21শে মার্চ যে একটা গণভোট হয়েছিল এরশাদের এসের জন্য, কি বলে, এরশাদের যে মিলিটারি রুলকে জাস্টিফাই করার জন্য, পরে তারা যে 7th অ্যামেন্ডমেন্ট করলো, সেটা আদালত তো বাতিল করে দিছে। গণভোটে তো বাতিল হয়ে গেছে, ওই কার্যকরীভাবে বাতিল হয়ে গেছে। সুতরাং গণভোট যে সব কিছুর ঊর্ধ্বে,
এই যে একটা ভুল ধারণার সৃষ্টি করতেছে, সব কিছুই হলো যে মঞ্জু ভাই, তারা বলছে যে জনগণ গণভোটে রায় দিয়েছে, প্রায় 69% জনগণ গণভোটের পক্ষে রায় দিয়েছে, কিন্তু বিএনপিকে 2/3 আসনে জয়লাভ করেছে 50% মানুষ। তার মানে বেশি সংখ্যক মানুষ গণভোটে রায় দিয়েছে, ভোট দিয়েছে। এবং আজকে জামাতের যে তিনি বলেছেন, যদি তারেক রহমান গণভোটের পক্ষে ভোট দিয়ে থাকেন তাহলে কেন তিনি সেটি বাস্তবায়ন করবেন না? কারণ যে ইউনূসের মতো একজন ব্যক্তিকে আনফর্চুনেটলি জাতি তাকে হেড অফ দি গভর্নমেন্ট করছিল, এবং সে তো ইলেকশন বানচাল করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। ইউনূস সাহেব দেখেন না, লাস্ট মোমেন্টে আইসা 9 ফেব্রুয়ারি আমেরিকার সাথে এমন একটা চুক্তি করছে যে চুক্তির মাধ্যমে সেটি আলাদাভাবে কথা বলবো। সুতরাং সেই জন্য বিএনপির কোনো অপশন ছিল না। বিএনপি তো প্রথমে বলছে যে না ভোট, এবং পরে বলছে যে স্পিকার মেজর হাফিজ সাহেব উনি বলছে যে আমাদের তো মানে বাধ্য হয়ে আমরা দিচ্ছি এখানে। সুতরাং এইখানে তাছাড়া গণভোটের যে 84টা পয়েন্ট, 84টা পয়েন্ট কি জানে যে আমির সাহেব বলেন এরা সবাই, এটা কোনো গণভোটই হয়নি। এটা জাতির সাথে ওই যে আলী রিয়াজ এসে তামাশা করে গেছে। এটা কিসের গণভোট? 84টা পয়েন্ট, সেখানে আপনি জানেন যে 84টা পয়েন্টের মধ্যে যে মানবাধিকার কি হবে সেটা লেখা আছে? সেটা তো লেখা নাই। সে বলছে যে ঐক্যবদ্ধ কমিশনের রিপোর্টে মানবাধিকারগুলিকেই করা হবে, মানে বলে দেওয়া হবে ঐক্যবদ্ধ কমিশনের রিপোর্টে। তার উদ্দেশ্য হচ্ছে যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, যেখানে সবাই সমান, নারী পুরুষ, আপনার গরিব, রিলিজিয়ান, সব কিছুর ঊর্ধ্বে যে সবারই একটা অধিকার আছে। কিন্তু জামাত যেটা চায়, জামাত তো নারীদের অধিকার দিতে চায় না। জামাতের সিস্টেমে কি আছে যে নারীরা সাক্ষী দিতে পারে, তাদের সাক্ষী হয়? তারা তো ওই জন্য নারীদের মানবাধিকার থাকবে না, হিন্দুদের মানবাধিকার থাকবে না। সেই জন্য মানবাধিকার তারা হিন্দু সদস্যকে নমিনেশন দিয়েছে বা নির্বাচনে আমরা দেখেছি যে আধুনিক পোশাক পরা নারীদের ছাত্রীদেরও ডাকসু সংসদে জিতিয়ে নিয়ে এসেছে, তারা নমিনেশন দিয়েছে। তারা তো এক ধরনের পরিবর্তনশীলতার মধ্য দিয়ে যাচ্ছে। মানে আপনার কেন মনে হচ্ছে না? এখানে একটা জিনিস আছে কি, যে তারা ইয়েও করছে, ওই কি বলে আপনার আমাদের যে জাতীয় সমাধি সৌধ যেটা, সেখানে গেছে বাধ্য হয়ে, তারা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি। এইটা একটা ইম্প্রুভমেন্ট। যে বুদ্ধিজীবী হত্যার জন্য যাদেরকে দায়ী করা হয় তারা তারা দায়ী, তারা সেই শহীদ মিনারে যায়, এখন এইসব জায়গায় বুদ্ধিজীবী কবরস্থানে যায়, সব কিছু করে। কিন্তু যদিও ভণ্ডামি, একটা পিওর ভণ্ডামি, কিন্তু তাদের যাইতে তো হয় না। তারা বলেছে রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবে তারা গিয়েছে, দলীয় ভাবে যায়নি। তার মানে তারা কি পরিপূর্ণভাবে শহীদ মিনার অথবা আমাদের জাতীয় সঙ্গীত গায় না? তো প্রথমত জানে না। এরা বেসিক্যালি মাদ্রাসার ছাত্র, বেশিরভাগ জামাতের লোক হচ্ছে মাদ্রাসার থেকে আসছে। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আর আমাদের যে মেইন স্ট্রিমের অনেক পার্থক্য আছে। আপনি দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে যে কনফ্লিক্টটা হচ্ছে কেন, একটা ফ্রিকশনের মতো হচ্ছে কেন, যে ক্ষমতায় ডাকসু যাদের পাওয়ার আছে তারা বেসিক্যালি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। আর ঢাকা ইউনিভার্সিটির কাজ, আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, আমি জানি সেখানে মাদ্রাসার ছাত্ররা ফিট হয় না। কিন্তু শেখ হাসিনা এই কাজটা করে রেখে গেছে, যে ঢাকা ইউনিভার্সিটিকে সবচেয়ে লার্জেস্ট মাদ্রাসা বানানোর দিকে চলে গেছে, সায়েন্স ফ্যাকাল্টি ছাড়া। তারা তো সায়েন্স পড়ে না। তো এখন বাস্তবতা হচ্ছে যে জাতি একটা কনফ্লিক্টিং সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। একটা ইয়াং জেনারেশন বের হয়েছে, যারা বেসিক্যালি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বা তার আগের ইতিহাস এই সম্বন্ধে অবহিত না। তাদের লর্কেলেঙ্গে পাকিস্তান 1947-কে তারা খুব একটা ভালো কিছু দেখে। ভালো 47-কে আমি বলবো না যে এটা গুরুত্বহীন, এটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয়। তা না হলে তো আজকে আমরা পার্ট অফ ইন্ডিয়া থাকতাম। পার্ট অফ ইন্ডিয়া থাকলে আমাদের আর কোনোদিন একটা স্বাধীন রাষ্ট্রের, জাতি রাষ্ট্রের এই অভ্যুদয় ঘটতো না। সুতরাং সেটা গুরুত্ব আছে। অ্যাট দ্য সেম টাইম যে আমরা যে একটা স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্র হিসেবে যে অভ্যুদয় হলো 1971-এ 71-এ, সেই জিনিসগুলো এরা কিন্তু মেনে নিতে পারে না। দ্যাটস দ্য প্রবলেম। এই মানসিকতা নাই। কিন্তু রাষ্ট্রীয় আচার হিসেবে তারা, যেমন আপনার বাংলা মাসগুলি বলতে পারে না,
জাতীয় সঙ্গীত গাইতে পারে না, একটা রাষ্ট্র ইউনিভার্সিটির সাথে কিভাবে হয়? সাংস্কৃতিক সম্পাদক বাংলা মাস বলতে পারে না। হ্যাঁ জি, মঞ্জু ভাই, আপনার এটি পুরনো বিতর্ক যে হ্যাঁ তারা বাংলাদেশের যে সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যকে কতটা লালন করে বা ধারণ করে, সেটি বলেছেন আপনি। আপনাকে ধন্যবাদ। আসতে চাই রফিক শিকদার ভাই আপনার কাছে, যেটি হচ্ছে যে আমরা একটু গণভোটে যদি পিছনে যাই, যে বিএনপি প্রথম দিকে গণভোট মেনে নিতে চায়নি, কিন্তু পরে বললো যে একই দিনে সাধারণ নির্বাচন এবং গণভোট হবে, এবং গণভোটের পক্ষে তারা না চাইলেও অনেকটা বাধ্য হয়ে চাপে পড়ে তারা প্রচারণা চালিয়েছে, সেটি একটি ধারণা আছে। এই যে বিএনপিকে বাধ্য করা গেল নির্বাচনের আগে, তা নির্বাচনের পরেও যদি জামাত বা এনসিপি চাপ তৈরি করে বিএনপিকে বাধ্য করতে পারবে কিনা, আপনি যদি বলেছেন যে এটা আস্ফালন তাদের বা তাদের সেই শক্তি নাই, কিন্তু আমরা দেখেছি যে তাদের দাবির মুখে বিএনপিকে অনেক অনেক বিষয় মেনে নিতে হয়েছে। জামাত ইসলাম তো নির্বাচনের আগে বলেছিল যে গণভোটের দাবি না মানলে এবং ইয়েতে স্বাক্ষর না করলে তারা নির্বাচনে যাবে না। আরও কিছু কিছু দাবি জানিয়েছিল প্রধান উপদেষ্টার কাছে, নির্বাচন কমিশনের কাছে। এমনকি তারা একবার বলেছিল নির্বাচন কমিশনকেও পরিবর্তন করার জন্য। অথচ নির্বাচন কমিশন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারই গঠন করা, এবং ওই সরকারের সাথে কিন্তু জামাত ইসলামের সাথে আজকে জোট যারা আছে তারাও কেউ কেউ ছিল তখন। তো এখন স্বঘোষিত বিরোধিতা করলে তো কিছু করার নাই, কিন্তু তারা কিন্তু আপনারা আগে বাধ্য হয়েছেন কিন্তু নানা ইস্যুতে, তাহলে নির্বাচনে গেছে। এখন আমরা বড় একটি রাজনৈতিক দল এদেশের, এবং অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক দল। বিএনপির অনেক দায়িত্ব আছে তো রাজনৈতিক ভোটের স্টেক হোল্ডার হিসাবে, সুষ্ঠু একটি ভোট হোক, সেটা আমাদের মূল কথা ছিল, কারণ জনগণের চাহিদা ছিল সেটা। আমরা ক্ষমতা আসার জন্য যে নির্বাচন আমরা বারবার চেয়েছিলাম এটি কিন্তু নয়। আমাদের নেতা তারেক রহমান সাহেব এবং মহাসচিব কিন্তু বারবারই বলেছেন যে দীর্ঘ 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, মানুষের ভোটাধিকার প্রয়োজন এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আপনি জানেন যে বেগম খালেদা জিয়া কিন্তু 2 বছরের বেশি কারারুদ্ধ ছিলেন, এবং অনেক গুম খুন, অনেক হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটেছে, আমাদের উপর নিপীড়ন নির্যাতন হয়েছে। সুতরাং সেই নির্বাচনটি আকাঙ্ক্ষিত নির্বাচন ছিল, এবং সেই নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা ছিল। 12 ফেব্রুয়ারি নির্বাচনটি হচ্ছে সেটি একটা ঐতিহাসিক নির্বাচন। সেই নির্বাচনের পরেই যারা একটি স্থিতিশীল রাষ্ট্রে বিশ্বাস করে না, যারা গণতন্ত্রকে আবার প্রশ্নবিদ্ধ করতে চায়, যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা নিজেরাই প্রশ্নবিদ্ধ হয়ে আছে। এবং আপনি জানেন যে 1971 সালে তারা স্বাধীনতা যুদ্ধের সময় দেশে যা যা করেছে মানুষ কিন্তু ভুলে নাই। এখন আজকে তাদের সমস্ত কর্মকাণ্ড কথা বলার কারণে সেই দিনগুলো কিন্তু আবার ফিরে আসে। এবং আমার কাছে অবাক লাগে যে আমি যুদ্ধের সময় ছোট ছিলাম, তখন আমি যুদ্ধ বুঝি না, আমি তখন মৃত্যু বুঝেছি। আমি এখন কিন্তু বড় হয়েছি, এখন আমি যুদ্ধ বুঝি, মৃত্যু বুঝি। সে কারণে আমি বলবো যে এই যুদ্ধটা কিন্তু ছিল সাম্য প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, মানবতা প্রতিষ্ঠা করার জন্য। আজকে যারা নাকি বড় বড় কথা বলে, তারা কি মানবিক? তারা কি মানবতা বিশ্বাস করে? তারা তো স্বাধীনতা যুদ্ধের সময় গণহত্যার সাথে, নানান অপকর্মের সাথে, দর্শনের সাথে, লুটের সাথে জড়িত ছিল। তারা একবারও কি বড় করে সাংবাদিক সম্মেলন করে বড় আকারে কি ক্ষমা চেয়েছে দেশবাসীর কাছে? দেশবাসীর কাছে ক্ষমা চাইলে ক্ষমা করবে কি করবে না সেটা কিন্তু আমি জানি না, কিন্তু ক্ষমা কি একবারও চেয়েছে? একইভাবে যদি বলেন আজকে আওয়ামী লীগ যারা পালিয়ে গেছে, তারাও কি দূর থেকেও কি একবারও কি ক্ষমা চেয়েছে? 15 বছরের জন্য চায়নি। সে কারণে আমরা কখনো কখনো দেখি যে আওয়ামী লীগ এবং জামাতের সাথে একটা বিশাল একটা জায়গায় মিল আছে, এবং তাদের মধ্যে মিল ছিল যে বিগত দিনগুলোতে দেখা গেছে তারা 86 সালে নির্বাচনে গেছে এরশাদের অধীনে, জামাত ইসলামও গেছে। আবার আপনি দেখেন যে 96 সালে বিএনপির বিরুদ্ধে লড়াই করেছে আওয়ামী লীগ, তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে সেখানে জামাতও ছিল। আমরা দেখেছি বারবার বিভিন্নভাবে তারা আওয়ামী লীগের সাথে ছিল, এবং আওয়ামী লীগের সাথে থেকে থেকে দেশটাকে পিছু নিয়ে গেছে। আজকে আমাদের এই প্রশ্নটা কিন্তু জবাব দিতে হবে আপনাকে। আপনি যখন বলছেন যে জামাত 71 বিরোধিতা করেছে, তারা মানবতাকে বিশ্বাস করে না, দেশপ্রেম তাদের নিয়ে প্রশ্ন তুলেছেন আপনি, কিন্তু এটা আজকে আপনারা বলছেন, কিন্তু এক দীর্ঘ সময় জামাতকে কিন্তু আপনারা জোটে নিয়ে আপনারা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছেন, তখন কি কথাগুলো আপনাদের মনে হয় না? আপনি জামাতের আপনারা মন্ত্রী বানিয়েছেন আপনাদের। আপনি যদি এটা বলেন তাহলে আমি বলবো যে দেশটা তো আমাদের সবার, ছোট একটা দেশ, স্বাধীন দেশ। এদেশে আপনি দেখেন যে হুসেন মুহম্মদের সাথে বিরুদ্ধে 9 বছর লড়াই করেছি। সেলিম, দেলোয়ার, জয়নাল, জাফর, রাফুন, বসিনিয়া, জিহাদ, ডাক্তার মিলন, অসংখ্য রক্ত ঝরেছে গণতন্ত্রের জন্য, স্বৈরাচারের বিরুদ্ধে। তার পরবর্তীতে আপনি দেখেন সেই এরশাদও কিন্তু নানান সময় বিএনপির সাথে, আওয়ামী লীগের সাথে তার কিন্তু মিশেছে, ক্ষমা চেয়েছে, নানানভাবে আসছে। তো এখানে জামাত ইসলামও সেভাবেই আওয়ামী লীগের সাথে কখনো কখনো গেছে, আবার কখনো কখনো বিএনপির সাথে আসছে, আমি বলবো না, কিন্তু জনগণ কিন্তু অধিকাংশ সময়টা বিএনপির সাথেই ছিল। এখানে বেশি সময়ের ব্যাপার না, কিন্তু আমি বলবো যে বিএনপিকে কিন্তু
পরাজিত করার জন্য কিন্তু 96 সালে তার আন্দোলনও করেছে রাজপথে, একবারে জামাতে আওয়ামী লীগে একদম সিনায় সিনায় বুক মিলিয়ে। সেখানে কিন্তু আমরা সেগুলো দেখেছি, আমরা বলি নাই। তবে এটা ঠিক যে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে সেদিন কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু দাবিটা মেনে নিয়েছিলেন, গুলি করতে দেন নাই, গুলি হয় নাই, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছেন, যেটা নাকি শেখ হাসিনা করেন নাই 17 বছর। দাবি মানতেন না, দাবির প্রতি শ্রদ্ধা ছিল না। দাবি আন্দোলনে যদি আমরা অধিকার আন্দোলনে যেতাম, মিছিল করতে অধিকারের মিছিলে, এখানে পার্থক্য ছিল। সুতরাং আমি বলবো সেটা শিশুর মনে রাখেন এটা না, আমরা মনে রেখে আমরা চলি, কিন্তু সবসময় তো সবকিছু মনে রাখা রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই, শেষ বলতেও আছে। কিন্তু আমি বলবো যে আজকের এই প্রেক্ষাপটে তো মানুষ এটা মেনে নিতে চায় না। দেখেন বিশ্বে যেখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি, সেখানে বাংলাদেশে নানান যুদ্ধের কারণে, সেখানে বাংলাদেশে মাত্র একটা নবযাত্রা, যেটা আমার ভাই বললেন চৌধুরী সাহেব, যে 100 দিনও পার হয় নাই, এবং তারেক রহমান দেখেন দিনরাত পরিশ্রম করছেন দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সবাইকে ঐক্যবদ্ধভাবে। সেখানে আজকে অস্থিতিশীল পরিস্থিতি যারা তৈরি করতে চায়, এনাকি তৈরি করতে চায় সমাজে, রন্ধ্রে, আমরা কিন্তু কনসার্ন আছি। আমাদের সরকার যেমন আছে, আমরা রাজনৈতিক দল হিসেবে আমরাও কিন্তু বিএনপি, কিন্তু আমরা কিন্তু বসে নাই, কিন্তু আমরা কনসার্ন আছি। কাজে কেউ যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে, সেটাকে আমরা করতে দেব না। ধন্যবাদ রফিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মঞ্জু ভাই, একটি প্রসঙ্গ, আমি এই আলোচনাটি হয়তো একটু আলোচনায় আসা দরকার। আমরা দেখেছি গত শুক্রবার অথবা বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে বিভিন্ন থানায়, পুলিশের বিভিন্ন জায়গায় সতর্কবার্তা দেওয়া হয়েছে যে বাংলাদেশের যে কোনো সময় স্পর্শকাতর জায়গাগুলোতে জঙ্গি হামলা হতে পারে। জাতীয় সংসদ ভবন, বিভিন্ন বাহিনীর যে সদর দপ্তর, এমনকি অস্ত্রাগারে, এবং সেটা লুট হতে পারে, বোমার আক্রমণ হতে পারে, এরকম একটা গোয়েন্দা তথ্য আছে, এরকম বলা হচ্ছে। এবং এখানে এক ধরনের টিটিপি অর্থাৎ তেহরিকি তালেবান পাকিস্তানের এক ধরনের সংশ্লিষ্টতা আছে, এই ধরনের কথা বলা হচ্ছে। মানে এই বিষয়গুলোকে আপনি কিভাবে নিচ্ছেন? বিগত সরকারের সময় কিন্তু নানা সময় আমরা এই ধরনের খবরগুলো আমরা পেয়েছিলাম, কিছু ঘটনা ঘটেছিল, কিন্তু সেই সময় বলেছিলাম যে সরকারের এক ধরনের কৌশল মানুষের দৃষ্টিকে অন্যদিকে নেয়ার জন্য। কিন্তু এই যে তথ্য আসছে এবং পুলিশ থেকে সতর্ক করে দেওয়া হলো, মানে এটিকে আমরা কি একটা রাজনৈতিক কৌশল হিসেবে নেব, না আসলে কোনো বাস্তবতাও আছে বলে আপনি মনে করেন? এবং আজকেও আমরা কিন্তু সমাবেশ দেখেছি, ইসলামী সমাজ নামে একটা প্রতীক সংগঠন সমাবেশ করেছে। না, এখানে আপনি দেখেন যে 18 মাস এই সরকার আসার আগে 18 মাস ছিল, সেখানে একজন ছিল হেড অফ দি গভর্নমেন্ট, উনি জঙ্গির ছিলেন, তো মদতদাতা ছিলেন, উনি কিন্তু জঙ্গির মদতদাতা ছিলেন। এই যে যতগুলি মব হয়েছে, মব হয়ে অনেকে বাড়ি পড়ে গেছে, অনেকে হত্যা করা হয়েছে, এগুলি তো উনি উৎসাহ দিতেন। এবং আপনি আরেকটা জিনিস দেখেন যে এখানে এলজিডিতে একজন উপদেষ্টা হয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভূয়া, সে একটা প্রজেক্ট নিয়েছিল যে ইয়াংদেরকে অস্ত্র ট্রেনিং দেওয়া হবে, 27 কোটি টাকার একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল। তো সরকারিভাবে করা হয়েছে, জঙ্গিদেরকে উৎসাহিত করা হয়েছে। এবং পাকিস্তানের সাথে পাকিস্তানের কত হাই র্যাঙ্কিং ডিজিএফ, পাকিস্তানের যে আইএসআই, এরা আসছে। সুতরাং এই ধরনের যে একটা হবে, যে জঙ্গির একটা উপদ্রব হবে, ইট ইজ ন্যাচারাল। আমি অবাক হইনি। এগুলো সব জিজ্ঞেস করলে হবে যে আপনি কারে এই করছেন, রিক্রুট করছিলেন, একটা অশান্ত পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতায় থাকার চেষ্টা, এটা খুবই দুর্ভাগ্যজনক ছিল যে এই লোকটাকে ক্ষমতায় বসানো। তার অনেক আপনার কি বলে রেজাল্ট পাবেন। আপনি দেখবেন যে এই যে চুক্তি করে ফেলেছে, তার কি পরিণতিটা হয় বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে, আপনার সভরেনিটিতে, আপনার এই পাওয়ার প্ল্যান্ট, রূপপুর পাওয়ার প্ল্যান্ট, সব কিছু নিয়ে একটা জটিল পরিস্থিতির মধ্যে ফেলে গেছে জাতিকে, সরকারকে। এই নিউ সরকার, তাদের তো হ্যান্ডেল করতে হবে। তারা তো আমেরিকার সাথে যে সভরেন চুক্তি হয়েছে, ওই চুক্তি তো বাতিল করতে পারবে না সহজে, পলিটিক্যালি ভেরি। এই সরকার কি কোনো কারেকশন করতে পারবে কিনা সেই চুক্তির বিষয়ে? আপনি যেটা বলেছেন, যেহেতু আলোচনা তুললেন যে আমেরিকার সাথে শেষ মুহূর্তে ডক্টর ইউনূস যে চুক্তি করে গেলেন, সেখানে নানা প্রসঙ্গ আছে, যে গম গম সেখান থেকে আনতে হবে, তুলো আনতে হবে, এমনকি ধর্মীয় যে সংবেদনশীলতার জায়গা আমরা দেখছি যে গত কিছুদিন থেকে পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়ায় যে শূকরের মাংস, সেটাও কিন্তু আমাদের আমদানি করতে হবে। না, আমদানি করতে হবে, বছরে $350 মিলিয়ন আমরা চাই না চাই আমেরিকা থেকে আনতেই হবে। শূকরের মাংস আনতে হবে, এটা বলে লেখা নাই কোথাও, সেরকম না সেরকম নাই। জিনিসটা ব্ল্যাক হামার কি সামথিং কতগুলো ক্রাইটেরিয়া দেওয়া আছে, না, হালাল মাংস নয়, আর শূকরের মাংস আনতে হবে এমন কোনো কথা নাই।
যে যদি শুকরের মাংস আছে এমন কোনো প্রোডাক্ট এখানে আসে, তো সেগুলি তো বাংলাদেশ গভর্নমেন্ট ব্যান করার কথা। বাংলাদেশের ইন্টারনাল আইন আছে যে শুকর জাতীয় যে জিনিস, তালিকায় পরিশেষে যে তালিকা আসে পণ্যের, সেখানে সেই সুস্পষ্টভাবে সেটা আছে বিভিন্ন। আচ্ছা, এখন সেইখানে যে জিনিসটা হয়েছে যে আপনি যে হালাল যে আইন আছে ডব্লিউএইচওর মধ্যে, যে হালাল, যে আমি হালাল জিনিস আনবো, সে হালাল কনসেপ্টটাকে এই চুক্তিটা বাতিল করে দিতে পারবে, বলবে যে এটা তোমরা নন ট্যারিফ ব্যারিয়ার সৃষ্টি করতেছো। এই একটা ঝামেলা আছে। আর একটা বিষয় হচ্ছে যে আমি একটা প্রোডাক্ট আনবো, খাদ্য, মেডিসিন, অন্য কিছু, এফডিএ ওখানে খুব স্ট্রিনজেন্টই করে। এফডিএর ক্লিয়ারেন্স হলে জিনিসটা ধরে নেওয়া হয় সেফ ফর আমেরিকা, অফকোর্স। এখন ওই এফডিএ থাকলে, ক্লিয়ারেন্স থাকলে, বাংলাদেশে টেস্ট করতে পারবে না। ইম্পোর্ট করতে হলে আর কোনো টেস্টিং রিকোয়ারমেন্ট নাই। চুক্তির একটি শর্ত আছে, এটা একটা শর্ত আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ভয়াবহ শর্ত। কেন? যে একটা প্রোডাক্ট মনে করেন, সেটার ভিতরে আপনার হ্যাম আছে কিংবা লার্ড আছে, মনে করেন রুটি লার্ড আছে, তো এখন ওইখানে টেস্ট করে তো দেখছে যে ভালো, কারণ তারা তো শুকর খায়, আমরা তো শুকর খাই না, তাই আমরা আমাদের টেস্ট করার কোনো উপায়ই নেই, রাখে নাই। এখানে আরও অনেক রকমের জটিলতা উনি সৃষ্টি করছে। আমরা এই যে আপনার এখন যে 14টা প্লেন কিনবেন বোয়িং, আপনাদের হচ্ছে এয়ারবাস, আমাদের বিমান গড়ে উঠছে এয়ারবাস কেন্দ্রিক। আমাদের পাইলটদের ট্রেনিং হয় এয়ারবাসে, আমাদের পাইলটদের ফ্লাইট ইঞ্জিনিয়ার বলেন, গ্রাউন্ড ক্রু, সবাই তো এয়ারবাসের এক্সপার্টিস তাদের ডেভেলপ করছে। এখন বোয়িংয়েরও করতে হবে, কিন্তু অর্থাৎ ডাবল। এই বোয়িং কি আমাদের প্রয়োজন ছিল? মানে আমাদের কি প্রয়োজন ছিল? আমি তো মনে করি না যে আমাদের এত বোয়িং প্রয়োজন ছিল। এখন তো ঘটিবাটি বেচে 14-30 হাজার কোটি টাকার বোয়িং আপনি কিনবেন, কিনতে হবে। এখন এটা যে কত কমিশন খাইছে, কারা কমিশন খাইছে, কি করছে, সেটাও তো জানা দরকার। আসবো 30,000 কোটি টাকা ব্যয়ে বোয়িং কিনতে হবে 14টা চুক্তির কারণে। রফিক সিকদার, আমরা দেখছি যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি তার মধ্যাহ্নভোজে 150 টাকা বাজেটে তিনি লাউ মানে ঘন্ট দিয়ে অথবা চিংড়ি মাছ দিয়ে তিনি খাচ্ছেন 150 টাকা বাজেটে। তাহলে এই দেশের প্রধানমন্ত্রীকে এই 30,000 কোটি টাকা দিয়ে বোয়িং কিনতে হবে, আমাদের খুব বেশি প্রয়োজন না হলেও। এই যে চুক্তি, এটি কি বিএনপি মানে এটি কি বাতিল করতে পারে কিনা, করা উচিত কিনা বিএনপি, বা পারবে কিনা, আপনি কি মনে করেন? আরেকটি হচ্ছে যে এটি যখন নিয়ে সমালোচনা হচ্ছিল তখন বলা হয়েছিল যে এটা বিএনপি জামাতের সম্মতি দিয়েই ডক্টর ইউনূস এই চুক্তিটি করেছে। বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত এই স্টেটমেন্টের বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়া হয়নি। জামাত যদিও বলেছে তাদের সাথে সম্মতি নেওয়া হয়নি। এটি সুস্পষ্টভাবে একটু জবাব দেন। না, এগুলো তো সব তো কাল্পনিক অলিক কথাবার্তা। এখানে বাস্তবতা যদি আসেন তাহলে আমি বলবো যে দীর্ঘ ফেসিবাদের কারণেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে, এবং সেই সরকারটি ইউনূস সরকারের ছিল। ইউনূস সরকার অনির্বাচিত ছিল, তিনি নির্বাচিত সরকার ছিলেন না, এবং সেই সরকারটিও আজকে যে সকল রাজনৈতিক দলগুলো আছে জনগণের সবার ইচ্ছাই হয়েছিল। সে কারণে আমি বলবো যে সরকারের জবাবদিহিতা কম ছিল জনগণের কাছে। তবে হ্যাঁ, সরকার এত তড়িঘড়ি করে চুক্তি করা, চুক্তিতে স্বাক্ষর করা, পার্লামেন্ট নাই, জনগণের সামনে তুলে না ধরা, সেগুলো ব্যাপার ছিল। সেই জবাব অন্তর্বর্তীকালীন সরকারের জবাব বিএনপি দিতে বাধ্য নয়। এখন আপনি বলেন যে বিএনপি তাহলে কী করবে, বিএনপি কী করবে সেটা দেখবার বিষয়। অবশ্যই অনুসরণীয় এবং অনুকরণীয় যে দেশের প্রধানমন্ত্রী তিনি 150 টাকা 100 টাকা খাবার খান, তিনি বড় গাড়ি বহরে তিনি চলেন না, তিনি পার্সোনাল হেলিকপ্টার নিয়ে এক জেলা থেকে আরেক জেলায় যান না। এগুলো দেখতে হবে যে রাষ্ট্রের একটা রোল মডেল রাজনীতিতে, একটা নতুন মেরুকরণ, একটা ডাইমেনশন, এটা বুঝতে হবে। তবে এটা ঠিক যে বিএনপি যতবারই সরকার গঠন করে জনগণের ভোটে করে, এবং বিএনপি বাধাপ্রাপ্ত হয় সেখানে কিছু নানান রকমের ষড়যন্ত্রকারী আছে, ষড়যন্ত্র করে। কিংবা এই চুক্তিটা নিয়ে যে আলোচনা হচ্ছে, চুক্তিটা নিয়ে আলোচনা হচ্ছে, নেবে কিনা বা পারবে কিনা, সেটি এগুলো সংসদে আলোচনা হবে, এবং নিশ্চয়ই বিএনপি দেশের ক্ষতি হবে, দেশের অকল্যাণ হবে এরকম কোনো চুক্তি বিএনপি বাস্তবায়ন করতে দিবে না। এবং বিএনপি সেটা অতীতেও প্রমাণ করেছে, ভবিষ্যতে সেটি করবে আমি বিশ্বাস করি। কারণ বিএনপি হচ্ছে এই বাংলাদেশের সীমানা একটি যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব বাংলা বিএনপি দল। আমাদের দেশের বাইরে আমাদের বন্ধু আছে, আমাদের কোনো প্রভু নেই, এটা আমরা সবসময় বলেছি, এখন আমরা বলছি। আমাদের নেতা জিয়া রহমান সেটি শিখে গেছেন, বেগম খালেদা জিয়া, এবং তার ক্রমে সেটি ধারণ করেন। আমরা নতজানি পররাষ্ট্রনীতি থেকে আমরা বিশ্বাস করি। চুক্তির মধ্য দিয়ে তো প্রভুকে চিহ্নিত করা হলো, ডক্টর ইউনূসের যে চুক্তি, সেখানে আমাদের তেল যদি আমদানি করতে হয় রাশিয়ার কাছ থেকে পারমিশন নিতে হবে যুক্তরাষ্ট্রের, আমেরিকা। তো এই পারমিশন নিয়ে এসেছে,
তবে এটা তবে আবেদন করেছে, পেয়েছো তবে আমি একটা কথা বলবো, সেটা হলো আমাদের রাজনৈতিক ঐক্য লাগবে। সেজন্য আমি যদি আপনাকে বলি, পার্লামেন্ট বলেন, পার্লামেন্টের বাইরে বলেন, যে সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের স্বার্থে। এবং আপনি দেখেন যে অতীতে আমরা দেখেছি যে এই ভারতে তারা তিস্তা পানি নিয়ে যখন নাকি বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী আসলেন, তার আসার আগেই সেখানে ভারতের প্রধানমন্ত্রীর সাথে আপনার মমতা ব্যানার্জির কিন্তু একটা রাজনৈতিক একটা ক্লেশ আছে, বিভক্ত আছে, মতানৈক্য আছে। কিন্তু দেখা গেছে যখন পানি চুক্তি করতে আসছে, তখন মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীর আগে চলে আসছে বাংলাদেশে, যে তিনি এইভাবে চুক্তি করতে দিবে না, কোনোভাবেই দিবে না। যে ভারতের স্বার্থ নষ্ট হবে সেটাতে মমতা ব্যানার্জি রাজি না। আমাদেরও কিন্তু রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে সেটাতে, যে বাংলাদেশের স্বার্থ নষ্ট হবে, বাংলাদেশের জনগণের ক্ষতি হবে, সেরকম কোনো চুক্তি আমাদের কোনো রাজনৈতিক দলেরই প্রত্যাশা করা উচিত না। সেগুলো ষড়যন্ত্র না করে আমি বলবো সকলে, এমনকি শুধু রাজনৈতিক দলগুলি না, আপনারা যারা সাংবাদিক আছেন, আমরা সকল মিডিয়া আছে, সকলেই আমরা এই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকবো যে আমাদের দেশের স্বাধীনতা সবরিনিটি ক্ষতি এরকম চাইবো না। হ্যাঁ, তবে দেশের স্বার্থে আপনি বলেন যে যুদ্ধ বিমান বলেন, বোয়িং বিমান বলেন, এগুলো খাবারের সাথে, ব্যক্তি খাবারের সাথে সম্পর্কিত না। এটা রাষ্ট্রীয় প্রয়োজনে, এটা সামরিক প্রয়োজনে, শক্তির প্রয়োজনে, এটা ইতিহাসের ইয়েতে বলা আছে যে এটা কিনতে হবে, কখন কখন কী কিনতে হবে না কিনতে হবে, সেটা একেবারেই লাগবে না। সমশক্তি আপনি একবার নষ্ট করে দিবেন। আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো কিন্তু আছে, আমাদের বুঝতে হবে। সে কারণে আমাদের সে ব্যাপারে কনসার্ন থাকতে হবে। এটা তারেক রহমানের খাবারের সাথে সম্পর্ক নয়। তবে এটা আপনাকে বলতে পারি না, খাওয়ার প্রসঙ্গটা সেবা আছে, যখন কিছুটা সাধন করছে আমাদের সীমিত সম্পদ, আমরা এটা তারেক রহমানকে আমরা ধন্যবাদ অভিনন্দন জানাই যে তিনি স্বল্পভাষী মানুষ এবং তিনি অল্প খান এবং তিনি মানে মৃত্যুবৃত্তের মধ্যে তিনি ওনার সরকারকে পরিচালনা করেন। ধন্যবাদ। ডক্টর মঞ্জুর চৌধুরী কাছে আসতে চাই যে তারেক রহমান কতগুলো বিষয়ে আমরা দেখছি যে একটু ভিন্ন ধর্মী একদম বার্তা দেওয়ার চেষ্টা করছেন। একদম তিনি সাধারণ মানুষের সাথে মিশছেন, তার যে সিকিউরিটি, ট্রেডিশনাল যে সিকিউরিটি সিস্টেমের মধ্যে তিনি নাই, তিনি নিজ হাতে কাজ করছেন, কিচ্ছুতা সাধনের কথা বলছেন, তার দুপুরের খাবারের কথা বলা হলো। তো এই যে তার যে গেস্টার, মানে এটাকে আপনি কিভাবে দেখছেন যে এটি আসলে অন্যান্য নেতাকর্মীরা বিএনপি তৃণমূল পর্যায়ে তাদেরকে কতটা উৎসাহিত করতে পেরেছে বা তাদেরকে কতটা দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পেরেছে বলে মনে করেন? না, শুধু বিএনপির নেতাকর্মীরাই যে দেশপ্রেমে দেশপ্রেমে হবেন তা তো না, সবারই হতে হবে, সবারই হতে হবে। এটার যে এক্সাম্পলটা উনি করতেছেন যে 150 টাকায় খুব ভালো, 150 টাকায় বেশ খাবার, আমি ছবিও দেখেছি, সুন্দর। এটা কিন্তু যে সরকারি কর্মকর্তা, কর্মচারী, মিনিস্টার এরা যখন সার্কিট হাউসে যান, সেখানে আইটেমের পর আইটেম করা হয়, এলআর ফান্ড থেকে কেনা হয় বা ডিসিদের করতেই হয়, আমরা এগুলি দেখেছি। এই জিনিসটার একটা হয়তো হবে, ইম্প্যাক্ট পড়বে। এটা খুব ভালো একটা কাজ উনি করেছেন। হেলথি ফুড, অত্যন্ত হেলথি ফুড যেটা উনি খাচ্ছেন, এটা আর বহর কমায় দিচ্ছেন, ভালো জিনিস। কিন্তু আলটিমেটলি ওনার সাকসেস হবে যখন উনি দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবেন, জব ক্রিয়েশন করতে পারবেন। আপনি যত কার্ড দেন কাজ হবে না আনলেস ইউ ক্রিয়েট জবস। এবং জবসের জন্য দরকার হচ্ছে ইনভেস্টমেন্ট আনতে হলে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। এইখানে যদি ওই যে বলে যে 50 লক্ষ লোক নিয়ে আসবো, তাহলে তো হবে না, আপনার ইনভেস্টমেন্ট ছাড়া কিছুই করতে পারবেন না। তাই সেই জন্য এইসব জিনিসগুলি ভালো। আমি মনে করি যে বিশাল বহর নেওয়ার দরকার নেই, আপনার বিশাল খাবার দাবারেরও দরকার নেই। এগুলি একটা ভালো উদাহরণ সৃষ্টি করছেন, কিন্তু এটাই যথেষ্ট না। ওনার সামনে কিন্তু অনেক কিছু করতে হবে। ওনার সামনের যে চ্যালেঞ্জগুলি আমি বলি, প্রথমত আইন শৃঙ্খলা বজায় রাখা, জব ক্রিয়েশনের জন্য ইনভেস্টমেন্ট আনার চেষ্টা করা। সেখানে যারা ইনভেস্টমেন্ট যে ব্যক্তিকে রাখছেন উনি, যে ইউনূস আমলের, উনি কিন্তু ফেল করছেন। এখানে ভালো লোক দেওয়া দরকার বা টিম থাকা দরকার যে বিদেশি ইনভেস্টমেন্ট আনতে পারে। আর একটা বিষয় রয়ে গেছে, আপনার যে আমাদের গঙ্গা চুক্তি এক্সপায়ার করে যাচ্ছে ডিসেম্বরে। গঙ্গা চুক্তি এক্সপায়ার করে গেলে যদি রিনিউ না করা হয় বা এক্সটেন্ড না করা হয়, তাহলে কিন্তু আমরা চুক্তিবিহীন থাকব। এখানে যে 18 মাস 17 মাস এই ইউনূস সরকার কোনো কাজই করে নাই। এই চুক্তিটাকে ভারতের সাথে তো কোনো সম্পর্কই ছিল না। সম্পর্ক না থাকলেও তো অনেক কাজ আগায় রাখার চেষ্টা করতে পারতো, কারণ এটা সম্পর্ক না থাকলেও তো আপনার কাজ করতে হবে। তো আপনার তো ভারতের যে পদ্মার যে গঙ্গার পানি পাইতে হবে তো আমাদের। তার জন্য যেমন ধরেন
যে এই 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 যে বর্তমান যে চুক্তিটা, এটা হচ্ছে 1948 থেকে 1988-এর রিভার যে ডাটা, ফ্লো ডাটা, সেটার উপর নির্ভর করে হয়েছে। এখন নতুন যদি করতে হয়, সেখানে আপনার এই যে ক্লাইমেট চেঞ্জের ইস্যুটা, ক্লাইমেট চেঞ্জের ইস্যুটা আনতে হবে, আমাদের গ্যারান্টি ক্লজ থাকতে হবে। এখন ফারাক্কা পয়েন্টে পানির অ্যাভেলেবিলিটি আমরা দেখি, ফারাক্কা পয়েন্টে অ্যাভেলেবিলিটি দেখলে হবে না, কারণ আপ স্ট্রিমে তো অনেক পানি নিয়ে যায়। সুতরাং টোটাল ফ্লোটার আমরা একটা ন্যায্য ইকুয়েটেবল ভাগ চাই। অ্যাট দ্য সেম টাইম যে এনভায়রনমেন্টাল ফ্লো বলে একটা বিষয় আছে, যে নদীর জন্য এই আপনার পানির কিছু অংশ রেখে দিতে হবে, 1/3 হোক, বা রিভার এক্সপার্টরা যেটা বলে। তাই নতুনভাবে এইসব আলোচনা করা দরকার ছিল বা মিটিং করা দরকার ছিল, এগুলো কিছুই করে নাই কিন্তু এই সরকার। এখন এই সরকারের সামনে চ্যালেঞ্জ হচ্ছে যে অল্প দিনের মধ্যে এটা কি করা সম্ভব হবে কিনা, বা করার একটা আছে যে দীনেশ ত্রিবেদী আসতেছে, সে কিন্তু একসময় তৃণমূলের ছিল, তৃণমূল কংগ্রেসের সে মন্ত্রী ছিল, পরে সে ইউপিএর সেন্ট্রাল মানে ইউনিয়ন মিনিস্টার ছিল, সে তার একটা ক্লাউড আছে, এখন বিজেপি। সুতরাং আপনার মমতা ব্যানার্জি তো পানি দিতে চাবে না, উনি তো অনেক রকমের নির্বাচনের ফলাফল কি হয় সেটাও একটা দেখা পশ্চিমবঙ্গের। মঞ্জু ভাই, সময় শেষের দিকে, আমাদের 3 মিনিট সময় আছে, একটু ছোট করে আসতে যে রফিক শিকদার ভাই, যেটি বলা হচ্ছে যে আপনি যাই করেন, যে কার্ড দেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বা যা কিছু হোক, কিন্তু আসলে এই যে বেকারদের জন্য চাকরি, কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাজার মূল্যকে নিয়ন্ত্রণ করা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা, বেসিক যে অর্থনৈতিক জায়গাগুলোতে, সেটাতে কতটা সফল হবে, সেটার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। বিদেশি বিনিয়োগ বহুদিন থেকে নাই, আমাদের রাজস্ব আদায় হচ্ছে না, মানে এই জায়গাগুলোতে আসলে বিএনপি কি ভাবছে? একদিকে চ্যালেঞ্জটা কি রাজনৈতিক অস্থিতিশীলতা বড় চ্যালেঞ্জ কিনা বিএনপির সামনে? না, অর্থনৈতিক অস্থিতিশীলতাটা এবং রাজনৈতিক অস্থিরতা, এগুলো তো তেলের সংকট আছে, এগুলো তো চ্যালেঞ্জ বটেই। এবং বিএনপি সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে অতীতেও কিন্তু উত্তরণ করেছে এবং ভবিষ্যতও করবে। আর আমরা কিন্তু অপটিমিস্টিক, এবং জাতি হিসেবেও আমরা খুব আশাবাদী। আমরা কখনো কখনো কিন্তু আমরা পিছিয়ে পড়ার জাতি নই। সুতরাং এখানে অস্থির হওয়ার কিছু নেই। পত্র পত্রিকাতে বা অনেক সময় আপনার এই যে ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা অস্থিরতা তৈরি করে, আমি বিশ্বাস করি যে এগুলো শুধু এগুলো কাল্পনিক অস্থিরতা তৈরি করা। মাত্র একটি সরকার নির্বাচনের মধ্যে দিয়ে আসছে, তাদেরকে আপনি সময় দেন, দেখেন কি করে, এবং আমি বিশ্বাস করি সমস্ত, এখন আপনি দেখেন যে গত প্রায় 2 দশক ধরে কিন্তু বিএনপি সরকারে নাই, এখানে ওয়ান লিবিনের সরকার ছিল, আওয়ামী লীগ সরকার ছিল, আবার গত 2 বছর ইউনূস সরকার ছিল। কাজে এখানে অনেক জঞ্জাল এবং ব্যবস্থাপনা কিন্তু তৈরি হয়েছে, দ্যাট ইজ ট্রু। এবং আওয়ামী লীগ সরকারটা কিন্তু জনগণের ভোটে নির্বাচিত ছিল না, ইউনূস সরকারও তো জনগণের ভোটে নির্বাচিত না, এই কারণে তাদের কোনো জবাবদিহিতা ছিল না। সকল এই জঞ্জালগুলোকে বিএনপি একেবারে 2 মাসে উত্তরণ ঘটিয়ে দিবে, একেবারে সবার মুখের মধ্যে মধুর দিয়ে দিবে, এটা কেউ আশা করে না এবং আশা করা উচিতও না। মানুষ বুঝে, বাংলাদেশের মানুষ সহনশীল, কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল অতি উৎসাহী হয়ে তারা এনাকি তৈরি করতে চাচ্ছে, এবং তারা মনে করতেছে যে বিএনপিকে কোনোভাবে ব্যর্থ করলে তারা আবার আগামী দিনে কোনো সুযোগ সুবিধা নিয়ে ক্ষমতা আসতে পারবে না। ক্ষমতা কিন্তু এত সহজ নয়, ক্ষমতা কিন্তু জনগণের কাছে। আর কিন্তু ভবিষ্যতে জনগণ ছাড়া এই বাংলাদেশে ক্ষমতা আসার সুযোগ নেই, সেটা বন্ধ হয়ে গেছে। জনগণের কাছে যেতে হবে। আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি যে আজকের এই প্রেক্ষাপটে তারেক রহমান সরকারকে সকল অঙ্গন থেকে সকল পেশার লোকেরা সহযোগিতা করা উচিত, যেন দেশটা এগিয়ে যেতে পারে, একটু গুমখুরমুক্ত একটি আধুনিক বাংলাদেশ আমরা। এক বাক্যে যেটা বলবো যে এই সরকারকে সাকসেসফুল হতে হবে, এছাড়া কোনো অপশন নাই। তবে এর সামনে কিন্তু চ্যালেঞ্জ আছে, অনেক চ্যালেঞ্জ। কারণ শেখ হাসিনার গভর্নমেন্ট, এই ইউনূস সরকার, এরা কিন্তু দেশে একটা দুর্নীতির কালচার সৃষ্টি করে গেছে। এই দুর্নীতির কালচার থেকে জাতিকে বের করে আনা ডিফিকাল্ট, বাট করতে হবে। ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আগামী অন্য বিষয় নিয়ে দেখা হবে। সকলে ভালো থাকুন। শুভরাত্রি।